পুরনো সব কিছু পিছিয়ে ফেলে নতুন করে নতুন বছরে নতুন দিনে শুরু করলাম নতুন একটা স্পেশাল ব্লগ। সংসার নামক জায়গাটাকে ভালোবেসে সময় দিলে ভালোবাসলে প্রতিদিনই নতুন মনে হয়। তবুও নতুন বছরের আগমনে আমাদের ভালো লাগা আরও অনেক গুণ কিন্তু বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ছোট্টখাটো ঘরোয়া আয়োজনে কী কী থাকছে সেইগুলোই আজকে তোমাদের স্পেশাল একটা ব্লগ হিসাবে শেয়ার করব। কারণ আজকের ব্লগটা সত্যি স্পেশাল হবে। কখনো এভাবে আমাদের হচ্ছে পহেলা বৈশাখ সেলিব্রেট বলবো না, মানে হয় না, উদযাপন করা হয় না কখনো। কারণ আমার প্রতিদিনই পহেলা বৈশাখ থাকে, বিশেষ করে গরমের সময়টাতে আমি পান্তা খেতে ভীষণ পছন্দ করি। তো দু একদিন পরপরই খেয়ে মানে আমার খাওয়া হয়, বাট আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া হয় না, ও যেহেতু বাসায় থাকে না। তো ভাবলাম আজকে ওর জন্য তো ছোটোখাটো একটু আয়োজন করতেই পারি। তো ওই জায়গা থেকেই হচ্ছে মনে হলো যেহেতু সকাল সকাল ঘুম ভেঙেছে আর উঠেছি, সো স্টার্ট করে দেই। বেসিক্যালি এত সকালে আমার কখনোই ওঠা হয় না। আজকে আমার 6টা বাজে ঘুম ভেঙে গেছে। দেন মোবাইল টিপতে টিপতে 7টা বেজে গেল। হঠাৎ করে মাথায় আসলো যে ঠিক আছে, ও যেহেতু ঘুমাচ্ছে ওকে ছোট্টখাটো একটা সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। সেই জায়গা থেকে ভাবলাম কিছু ভর্তা টর্তা বানাই, একটু রান্নাবান্না করি। তো যে বাবা সেই কাজ স্টার্ট করে দিয়েছি। আর কি কি করছি, আজকের স্পেশাল ব্লগে কি কি থাকছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। যারা ভিডিওটা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, যতটুকু পসিবল হয় সব কিছু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। সো স্টার্ট করছি। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভর্তা করব তার জন্য। আর এখানে হচ্ছে ডাল আছে, তো ডালটা বসিয়ে দিয়েছি। দেখো আমার বাইরে থেকে আলুর জন্য ভিডিওটা কেমন ঘোলা ঘোলা লাগছে। যাই হোক, ডালটা ভর্তা করব আর সঙ্গে হচ্ছে আলু ভর্তা। এদিকে ইলিশ মাছ আছে, ভিজিয়ে নিয়েছি, এটা এখনো ছুটে নেই। ইলিশ মাছ ভাজবো আর হচ্ছে চিংড়ি ভর্তা করব। ছোট ছোট চিংড়ি মাছ আছে, এটাও ভর্তা করব, ভিজিয়ে রেখেছি। দেন হচ্ছে আরও আইটেম হবে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এটা আর তেমন কিছুই করার নেই, এটা জাস্ট নামিয়ে নেব। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিব। এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, কারণ এই চালের ভাতটা রাতের বেলা রান্না করে রাখা যেত, তো সেটা আর খাওয়া যেত না, একদম টানা টানা হয়ে যায়। নাজির চালগুলো কিন্তু একদমই থাকে না ভাত, তার জন্য রাতের বেলা করা হয়নি, এখনই শুরু করে দিলাম। আর এটা হচ্ছে ঠান্ডা করে আমরা পান্তা বানিয়ে নিব। পাশের চুলাতে আলু সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে। দেন হচ্ছে আমি আরও একটা আইটেম বসিয়ে দিব এখানে। এখন হচ্ছে আমি ইলিশ মাছটা ভেজে নিব। আর আমি ইলিশ মাছ অফ ক্যামেরায় কেটে নিয়েছি, যেহেতু এত সকালবেলা আমি চাচ্ছিলাম আমার হাজব্যান্ড ওঠার আগেই সব কাজ শেষ করব। এদিকে আমার ওয়েল জারটা দেখো ফেটে কি অবস্থা হয়েছে। আমার কেন যেন ওয়েল জার একদমই শ্যুট করে না। এই পর্যন্ত অনেকগুলো কিনেছি, বাট একটাও টিকেনি। তো কাচেরগুলো কখনো ট্রাই করা হয়নি, তার একটা রিজন ছিল, আমি যে ভাড়া বাসায় থাকতাম সেখানে সিস্টেমটা খুবই বাজে ছিল, মানে রাখার মতোই ছিল না। আমি যতগুলো ওয়েল জারি কিনেছি সবগুলোই ভেঙে গেছে, মানে একটা থাকে না নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিব, ওই রকম পরিবেশটা ছিল না। তো এই ওয়েল জারটা মোটামুটি ব্যবহার করলাম 2 মাসের মতো, বাট তারপরে এটা কীভাবে যেন ফেটে গেল বুঝতে পারিনি। তো দেখি মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, কিছুই করার নেই, ইলিশ মাছ হচ্ছে ভাজছি আর লেস মাথা রেখে দিয়েছি, কারণ আমরা দুজন মানুষ, এর বেশি দরকার নেই। তারপরেও দেখা যায় থেকেই যাবে, আসলে 1 পিসের বেশি তো আর খাওয়া হয় না, দুজনে 2 পিস খেলেও 3 পিস থেকে যাবে। তো এই তো মাছগুলো ভাজছি আর 2 চুলাতে কিন্তু রান্না করছি, যদিও সকালবেলা, বাট এত বেশি গরম লাগছে আমার কাজ করতে। অপোজিট সাইড থেকে বাতাস আসতেছে, কিন্তু ওই বাতাসের কারণে তেলের যে আগুনের ঝাঁজটা আমার চোখে মুখে লাগছে, মুখটা জ্বলছে, এমন একটা অবস্থা। তাই আমি জানালাটা লাগিয়ে রেখেছি একটুখানি ফাঁকা করে, যাতে আলো বাতাস চলাচল করতে পারে। তো সেজন্য আমাকে আরও বেশি গরম লাগছে, এত বেশি গরম লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। সকালবেলায় মনে হচ্ছে আমি গোসল হয়ে গিয়েছি। সারপ্রাইজ দিতে যে আমার 12টা বেজে যাচ্ছে, বিষয়টা এমন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আসলে আমি এখন শুকনো মরিচ অনেক বেশি মিস করছি, বিশেষ করে আমার বাসায় শুকনো মরিচ খুব একটা থাকে না, যেহেতু আমরা ঝাল খুবই কম খাই। আর শুকনো মরিচের ঝালে গ্যাস্ট্রিকের পরিমাণ এত বেশি বাড়িয়ে ফেলে, তার জন্য আমরা একদমই খাই না।
তো যদি এরকম প্ল্যানিং থাকতো যে পয়লা বৈশাখে টুকটাক আয়োজন করব, তাহলে কিন্তু হচ্ছে গতকালকে আনিয়ে রাখতাম আমার হাজব্যান্ডকে দিয়ে। কোনো প্ল্যানিং ছিল না, তার জন্য অনেক কিছুই নেই বাসায়। আমার যা আছে সেগুলো দিয়ে আয়োজন করছি, ব্যাপার না, এটাতেই হয়ে যাবে। আসলে আমি যখন ভয়েস ওভার করতে বসি তখন আশেপাশ থেকে এত এত নয়েজ কোত্থেকে চলে আসে বিশ্বাস করে আমি বুঝতেই পারি না। অপেক্ষা করছিলাম কখন গোলমাল কমবে আর কখন আমি ভয়েস ওভার করবো, বাট সেই সুযোগটা হয়নি এখন পর্যন্ত। সেই এত বেশি নয়েজ আশেপাশে, ভাবলাম কেননা আর অপেক্ষা করলে আমার ভিডিওটা আপলোড দেই হবে না। যাই হোক, মাছটা ভাজি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড, আমার বেবি এখনও ওঠেনি। কালকে সারা রাতে ঘুমাতে পারিনি, শরীরটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগছিল, মনে হচ্ছিল জ্বর আসবে, একটু শীতল অনুভব করছিলাম, জানি না আমার কেন যেন এরকম লাগছিল। যাই হোক, আমার যখন বেশি মনে হয় মন খারাপ থাকে, যখন একটু বেশি প্রেশার নেই তখন এরকম হয়, সেই প্রেশারের প্রভাবটা শরীরের উপরে পড়ে। আমরা যারা গৃহিণী আছি তারা চাইলেও কিন্তু বসে থাকতে পারি নাই। তো দেখো না, কালকে রাতে এই অবস্থা, ঘুমাতে পারিনি, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে আমি কত রকমের কাজ শুরু করে দিয়েছি। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে এই ঘরোয়া আয়োজন করছি, তাও আবার পয়লা বৈশাখ এই উপলক্ষে। কখনোই আমার স্পেশালি পয়লা বৈশাখের জন্য পান্তা খেতে হবে, ইলিশ খেতে হবে এমনটা হয়নি। একটা সময় হতো যখন আমি হোস্টেলে থাকতাম, তখন তো লাইফটা কি বলবো, তখন সোনালি যুগ ছিল আমার মনে হয়, একটা অন্যরকম লাইফ কাটিয়েছি। বিয়ের পর থেকে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়া মানে যে খারাপ আছে বা খারাপ সমাজ আছে ব্যাপারটা তা নয়, তবে বিয়ের আগে সেই সময়টা আর কখনোই ফিরে আসে না। যতই ভালো থাকি না কেন সংসার জীবনে, হাজব্যান্ড ভালো হোক না কেন, তবে আগের যেই সময়গুলো আমরা পার করে আসি সেই সময়গুলো কখনোই ফিরে পাওয়া যায় না। চাইলেই মনের মাদুরি মিশিয়ে সারাদিন শুয়ে থাকা যায় না, চাইলেই মন খারাপ থাকলে যখন তখন আইসক্রিম খাওয়া যায় না, ইচ্ছে করলে ফ্রেন্ডদের সঙ্গে যখন তখন ঘুরতে বের হওয়া যায় না। অনেক রকম বাধা বিপত্তি থাকে, সংসারের প্রতি দায়িত্ব থাকে, আর যদি সন্তান হয়ে যায় তাহলে তো কোনো কিছুই পসিবল না। কারণ তখন নিজের সব থেকে প্রায়োরিটির মানুষ থাকে সন্তান, সংসার, হাজব্যান্ড, এই তিনটা জায়গা সামলিয়ে যদি তুমি সময় পাও তাহলে সেই সময়টা ব্যক্তিগতভাবে তোমার। সেটা তুমি কি, অনেকে তো সেই সময়টাকে নিজেরও করে কাজে লাগাতে পারে না, এক্সট্রা অনেক রকমের কাজের মধ্যে দিয়ে তাদের সেই সময়টাকে স্পেন্ড করতে হয়। তবে এই যে বললাম, যেটা বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, একটা মেয়ে মানুষের জন্য এটা বিলাসিতার সমান হয়ে যায়। হয়তো বা 2-4-6 মাস পরে দেখা হতে পারে, বাবার বাড়িতে গেলে ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়, কিন্তু বিয়ের আগে যে আড্ডাটা থাকে, যেই একটা কমিউনিকেশন থাকে, সেটা কিন্তু বিয়ের পরে কখনোই কারোর সঙ্গে থাকে না। যাই হোক, এই তো আজকে বৈশাখের প্রথম সকালে এত কিছু মনে পড়ছে আমার, এত স্মৃতিচারণ করছিলাম, সেই হারিয়ে যাচ্ছিলাম আগের দিনগুলোতে, হোস্টেল লাইফগুলোতে। একটা সময় কত প্রিপারেশন ছিল, গতকালকে রাতেও আমার হাজব্যান্ড বলতেছিল যে আগে পয়লা বৈশাখে তো আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো, এগুলো প্ল্যান থাকতো, তাই না? আর এখন দেখো কাজের মধ্যে ডুবে আছি, তোমার কোনো প্ল্যান নেই, আমারও নেই। আসলে বাস্তবতা এমনই, বাস্তবতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক ভালো সময় আমাদের জীবন থেকে কেড়ে নেয়, অনেক দুর্বিষহ খারাপ সময় আমাদের দিয়ে দেয়, সেটা শুধুই জীবনের অভিজ্ঞতার জন্য। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি, আর বকবক করতে করতে আমি গুঁড়া চিংড়িগুলো ভেজে নিয়েছি, আগে ধুয়ে রেখেছিলাম ভর্তা বানাবো তার জন্য। আজকে আমার দাদির স্টাইলে ভর্তা বানাবো। আমি যখন ভর্তা টর্তা করি আমার দাদুর কথা অনেক বেশি মনে পড়ে, কারণ আমার দাদু শুকনা খাবার বেশি পছন্দ করে, ভাজা পোড়া ভর্তা এই টাইপের খাবার। তো দাদুকে আগে দেখতাম অনেক বেশি বানাতো, অনেক বেশি কাজের ভাত রান্না করলে অনেক রকমের ভর্তা করতো। তো এই তো আজকে আমি বাদামটা টালছিলাম আর ভাবতেছিলাম যে আজকে আমার দাদুর মতো করে আমি সব রকমের ভর্তা পাটার মধ্যে পিষে বানাবো। যাই হোক, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, ফাইনালি আমার সব কিছু ডান। আর আমার যখন রান্না কাজ শেষের দিকে, তখনই আমার হাজব্যান্ড উঠেছে, উঠে তো ও অবাক হয়ে গেছে যে তুমি কত কিছু করেছো। এখানে 5 রকমের ভর্তা আছে, আলু ভর্তা, তারপরে বাদাম ভর্তা, বরবটি ভর্তা, ডাল ভর্তা আর চিংড়ি ভর্তা। তো আমাদের দুজনের জন্য এই 5 রকমের ভর্তাই অনেক। ফ্যামিলিতে বেশি মানুষ থাকলে বেশি আয়োজন করতে ভালো লাগে, সত্যি কথা, যে এটা একদম টেবিল ভর্তি খাবার থাকে, দেখতেও কিন্তু অন্যরকম একটা শান্তি শান্তি অনুভব হয়। বাট আমাদের কিন্তু সেই কপালটা নেই, আমাদের মেহমান টেহমানও খুবই কম আসে, আমার শ্বশুরবাড়ির সাইড থেকে, আমার বাবার বাড়ির সাইড থেকে ওইভাবে আসলে কেউ আসতেও চায় না, আমাদের নাকি পছন্দই করে না কেউ, আল্লাহ জানে। যাই হোক, মজা করলাম, সবাই আসলে নিজের মতো করে ব্যস্ত নিজের সংসারে। আমরা যেমন ব্যস্ত, কারো বাসায় যেতে পারি না বা বেড়াতে পারি না, তারাও তাদের জায়গা থেকে ব্যস্ত। তো এই তো পান্তা ভাত করে নিয়েছি, ভাতটা ঠান্ডা করে পানি দিয়ে নিয়েছি। আর এই পাতলা চালের ভাতই কিন্তু পান্তা হিসেবে খেতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে তো দুর্দান্ত লাগে চিকন চালের ভাতটাই।
তো এখন হচ্ছে খাবার পালা। আমার হাজব্যান্ডকে ডাকলাম যে আসো একসঙ্গে খাবো। তো এই তো খেতে বসে গিয়েছি। ট্রাস্ট মি, আজকে অন্যরকম একটা মজা পাচ্ছিলাম। এই জীবনে যত পান্তা খেয়েছি, মানে বিশেষ করে বিয়ের পরে আমি এত টেস্ট কখনো পাইনি। যেটা বললাম যে পান্তা ভাত খাবো স্পেশালি, ওইভাবে কখনোই ভর্তা টর্তা করা হয়নি। দেখা যায় ভাত থাকতো, ওটা পানি দিয়ে খেয়ে ফেলতাম ডিম ভাজি করে, বা করলা ভাজি থাকলে বা শাক থাকলে, এইভাবে আর কি হতো। তো যাই হোক, এই তো প্রথমবার এইভাবে আসলে প্রিপারেশন নিয়ে পান্তা খাচ্ছি। আমার তো বেশ ভালোই লাগছে। আর আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করেছে, আমিও খেতে বসেছি। এদিকে টাকা আছে, আর এই টাকার বিষয়টা পরে বলবো। তোমরা হয়তো বা ভাবতে পারো ডাইনিংয়ে টাকা নিয়ে বসছি। তো এই তো আমিও হচ্ছে ভাত ভর্তা একসঙ্গে নিয়ে নিয়েছি। এত মানে মজা লেগেছে। আসলে কিছু কিছু খাবার না, মানে একবার মুখে দিলে সেই খাবারের স্বাদ আমরা কখনোই ভুলতে পারি না। একটা অন্যরকম ফিল কাজ করে। আজকে যতটা মজা পেয়েছি, হয়তো বা আগামী দিনে এই পান্তা খেয়ে এতটা মজা নাও লাগতে পারে। যাই হোক, আমার বাচ্চাকে হচ্ছে এখন নাস্তা খাওয়াবো। ও হচ্ছে কলা ছাড়া অন্য কোনো খাবার খুব একটা পছন্দ করে না, মানে ফলের মধ্যে বিশেষ করে। তো কলাগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই গুল্লু মুল্লু আছে, বড় বড় আছে। তো ওর বাবাকে আমি সবসময় বলি কি একটু ছোটো ছোটো মানে কলা আনতে, কারণ ও যেহেতু বড় খেতে পারে না। তো এখন হচ্ছে বাবুকে সকালে নাস্তা দিব। এই যে ইস্ট বেকারের ব্রেড, ও এটা অনেক পছন্দ করে। তো ওই ব্রেড আর একটা বানানা, দেখা যাক খাই কিনা, কারণ আমার মেয়েকে খাওয়ানো খুবই কষ্ট, খুবই কষ্ট। ব্রেডটা খাওয়াতে পেরেছি, তাও দুই পাশ থেকে শক্তটা ফেলে, বাট বানানা কিন্তু তাকে খাওয়াতে পারিনি। এখন বলতেছে আমাকে একটু জুস বানিয়ে দাও, আমার একটু শক্তি হওয়া দরকার, আমার ভালো লাগছে না, মানে এই ট্যাং দিয়ে জুস খেলে নাকি সে শক্তি পাবে। তো এই তো একটু জুস বানিয়ে দিচ্ছি, যেহেতু নিজে থেকে বলেছে, কতটুকু খাবে জানি না, বাট যখন বলে আমি তখনই ওকে দেওয়ার চেষ্টা করি, সেটা যে কোনো খাবারই হোক। কারণ যেই বাচ্চারা খাবার খায় না তার মায়েরাই জানে বাচ্চাদের মেনটেন করা কতটা কষ্টকর। আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি সেই সকল মাদের, মানে যাদের বাচ্চাদের বলতে হয় না নিজে থেকেই খায়, ওই সব বাচ্চাগুলো যে কী লক্ষ্মী হয়। আর এই যে এখানে টাকা আছে, এই টাকাটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য আমার হাজব্যান্ডের থেকে নিয়েছি আমি আর প্রিন্সেস, যে বিকালে আমরা ফুচকা খেতে যাব, আমাদের কিছু টাকা দিয়ে যাও। তো ওই তো 400 টাকা দিয়ে গেছে আমাদের মা মেয়েকে। আর এই 5 টাকা দিয়ে তারা হচ্ছে বাপ বেটি রাতেরবেলা খেলেছিল সেই টাকাটা। যাই হোক, এদিকে হচ্ছে টুকটাক খাবার দাবারের পর যে থালাবাটি ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার প্রিন্সেস দেখো এখানে হচ্ছে জানালা ডান্স করছে। তা আমি তো পুরো অবাক হয়ে গেলাম, জানালা ডান্স মানেটা কি। সে হচ্ছে জানালার ঠাই দিয়ে দেখে দেখে ডান্স করছে। তো ও কিন্তু জানে না আমি ভিডিও করছিলাম, আমাদেরকে একবার তাকিয়ে হেসে দিয়েছে। তো আমি যখন অন্যদিকে মানে তাকিয়েছিলাম মোবাইলটা ধরে, ও ভেবেছিল মাম্মি হয়তো মোবাইলে কাজ করতেছে। যদি দেখতো আমি ওর ভিডিও করছি তাহলে ও কখনোই ডান্স করতো না। আর মিউজিক ছাড়া ডান্স করছে, আমি এদিকে মুভি দেখতেছি, আর আমার বাচ্চা দেখো মিউজিক ছাড়া একা একা ডান্স করে ফেলছে। ইদানিং সে এত বেশি দুষ্ট হয়েছে, আমাকে বলবে তুমি তো আমার সন্তান, কেন আমার কথা শুনো না। মানে আমি ওকে যেই সব কথাগুলো বলি ওইগুলো ও আমার উপরে অ্যাপ্লাই করে। আমি নাকি পাগল হয়ে যাচ্ছি দিন দিন, শুধু বকি প্রিন্সেসকে আমাকে স্কুলে ভর্তি করে দিবে, যে যাতে টিচাররা আমাকে ভয় দেখিয়ে ভালো করে দিতে পারে। এইসব গল্প আমার সঙ্গে সারাদিনই বলতে থাকে। আমি ওর সঙ্গে মজা করি যে আমাকে স্কুলে ভর্তি করে দিলে আমি কিভাবে যাব, আমি তো ভয় পাই একা একা রাস্তায় যেতে। তো তখন আবার সান্ত্বনা ওদের যে সমস্যা নেই, আমি তোমার সঙ্গে যাব, আমি টিচারদের বলে দিব যে এটা হচ্ছে আমার মাম্মির সন্তান, ওকে আবার পিটতে দিও না, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে পড়াবে। তো যাই হোক, আমি মাঝে মাঝে খুবই হাসি ওর কথা শুনে। যেমন গতকালকে সকালে ঘুম থেকে উঠে ওর বাবাকে আর আমাকে বলতেছিল আমার দুইটা সন্তান দুই পাশে, আহা আমার কি শান্তি। তো এই কথা শুনে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হেসে দিয়েছি হা হা করে, যে তুমি এগুলো কোত্থেকে শিখো বাবা এইসব কথাবার্তা। এবার গ্রামে যে সে অনেক নতুন কথা শিখে এসেছে, সঙ্গে আবার কিছু উল্টাপাল্টা কথাও শিখেছে। যাই হোক, গ্রামের পরিবেশটাই অন্যরকম, যতই চাই না কেন বাচ্চাকে সেভে রাখবো আসলে পসিবল হয় না। চেয়ার থেকে নেমে এখন হচ্ছে নিচে নেমেছে, আর নিচে নামার পরে আমার মনে হলো যে ঠিক আছে, সে যখন নিচেই নামছে আর একটু সুন্দর করে ভিডিও করি, দেখা যাক তার কেমন লাগে। এইদিকে হচ্ছে টিভিতে একটা গানও আসছে, সে আবার এই গানটা পছন্দ করে। তো তার জন্য দেখো তার নাচের আগ্রহ কিন্তু বেড়ে গেছে, আমার দিকে বারবার তাকাচ্ছিল যে আমি কি ভিডিও করছি নাকি মোবাইলে অন্য কিছু করছি। তো ওকে আসলে আমি বুঝতে দিচ্ছিলাম না যে আমি ভিডিও করছি, আমি ভিডিও অন করে মোবাইলের উপরে হাতাচ্ছিলাম, ওকে বোঝাচ্ছিলাম যে মাম্মি মাম্মির কাজ করছে, তুমি তোমার কাজ করো। কারণ সে হচ্ছে মামি বাবার সামনে ডান্স করতে লজ্জা পায়। ভেবেছি তাকে এই মাসের মধ্যে ড্রয়িং ক্লাসে দিয়ে দিব, ভর্তি করে দিব। তো দেখা যাক মানে কোথায় দিব, মেবি আজিমপুরে ওইদিকে দিব একটা ড্রয়িং ক্লাসে।
কারণ তার ড্রয়িং করতে অনেক বেশি ভালো লাগে। আর ড্রয়িং আগে থেকে শেখা থাকাও ভালো। বর্তমান সময়ে এটা কিন্তু অনেক বেশি পপুলার এবং বাচ্চাদের অনেক বেশি কাজে লাগে। আমাদের সময়টা অন্যরকম ছিল, বাট ওদের সময়গুলোই কিন্তু এখন অন্যরকম। ভিডিওটা যেভাবে ভালো মন নিয়ে বা আনন্দ নিয়ে শুরু করেছিলাম, শেষে কিন্তু সেভাবে বুঝতেই পেরেছি আর ভিডিও করিনি, কারণ মনটা অনেক খারাপ ছিল একটা বিষয়ে, তার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।